আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল কিছু মারাত্মক আপত্তিকর কাজ করছেন। জামাত শিবিরের উচিত আসিফ নজরুল এই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানানো এবং আসিফ নজরুলের সাথে দেখা করে তাকে সতর্ক করে দেওয়া। কথাটা হচ্ছে আপনি যদি দায় দিতে চান, দায় আমাদের সবাইকে নিতে হবে, দায় আপনাকেও নিতে হবে, আমিও নিব, আওয়ামী লীগও নিবে, প্রত্যেকটা দল নিতে হবে বাংলাদেশে। এই দায় কোনোদিন একদিনে তৈরি হয় না, এই দায় 16 বছরে তৈরি হয়েছে। আমরা দেখেছি 16 বছরে পুরো বাংলাদেশের প্রত্যেকটি সেক্টর কিভাবে চুপ ছিল, কিভাবে ক্ষমতার অপব্যবহারের ফলে তারা তাদের জায়গা থেকে তাদের যে ভূমিকাটা পালন করা ছিল কেউ করেনি। এই যে জনবিস্ফোরণটি আপনি দেখছেন, যেটি হয়েছে 16 বছর পরে এই জায়গাটিতে দাঁড়িয়ে, এটি ঘটার পরে এখন সবাই সবার জায়গা থেকে যত কিছু বলার বলছে। 16 বছর ধরে যদি এই মানুষগুলো তাদের জায়গা থেকে কথা বলতো, বিষয়টি এই পর্যায়ে কখনো যেত না। যদি দায় নেয়, আমাদের সবাইকে দায় নিতে হবে। আমি এটাতে একদম দ্বিমত করবো না। বর্তমান সরকারকে আমরা দেখছি বেশ কিছু ক্ষেত্রে ভারতের সাথে চোখে চোখ রেখে জাতি হিসেবে আমাদের মর্যাদাবোধ জাগ্রত করছেন এবং ভারতকে বোঝাচ্ছেন, তোমরা যেমন একটা স্বাধীন সার্বভৌম জাতি রাষ্ট্র, আমরা একটা স্বাধীন সার্বভৌম। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নতুন একটি নিউজ ভিডিওতে আপনাদের জানাচ্ছি স্বাগতম। হঠাৎ কেন নজরুল এবং আসিফকে দালাল বলা হচ্ছে, সেই বিষয় নিয়ে কিন্তু আজকের এই ভিডিওতে মুখ খুলেছে বিভিন্ন জন এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকগুলা। সেই বিষয়গুলো আজকের এই ভিডিওতে বিস্তারিতর মাধ্যমে দেখতে পারবেন। সেই সাথে যুক্তরাষ্ট্রের কাছে কিন্তু ফাঁস হয়ে যাচ্ছে সমন্বয়কারীর যে একটি তথ্য, গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু ফাঁস হয়ে গিয়েছে। তাহলে এখন বিপদে পড়তে যাচ্ছে সমন্বয়কারীরা। সেই বিষয়গুলো আজকের এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন। তার জন্য ভিডিওটি স্কিপ করবেন না, সম্পূর্ণ দেখবেন। সেই সাথে আজকের এই ভিডিওতে আপনারা দেখতে চলেছেন জাহিদটাকে কী বলেছে, জাহিদটাকে কেন হঠাৎ 10-20 বাবাকে নিয়ে মাঠে নেমেছে এবং পড়ে গিয়েছে, সেই বিষয়টিও আজকের এই ভিডিওর মাধ্যমে দেখানো হবে। তার জন্য ভিডিও স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, আশা করি সব কিছু বুঝতে পারবেন। সম্মানিত দর্শক, বেশি কথা বলবো না, আপনাদের বিস্তারিত ভিডিওতে নিয়ে যাবো। বিস্তারিত ভিডিওটি দেখার একটা রিকোয়েস্ট থাকবে, যারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। সম্মানিত দর্শক, চলুন এই ভিডিওতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সেই বিস্তারিত ভিডিওগুলো একের পর এক দেখে আসি। ডক্টর আসিফ নজরুল কিছু মারাত্মক আপত্তিকর কাজ করছেন। জামাত শিবিরের উচিত আসিফ নজরুল এই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানানো এবং আসিফ নজরুলের সাথে দেখা করে তাকে সতর্ক করে দেওয়া। দর্শক, খুবই জরুরি আলাপ। আমি অনুরোধ করছি আবারও জনগণকে এই বিষয়ে সচেতন করতে এই আলাপটা ব্যাপকভাবে ছড়িয়ে দিন, শেয়ার করে। এবং আপনারা যে যার অবস্থানে আছেন প্রত্যেকে এই বিষয়ে সরগোল শুরু করুন, এই বিষয়ে কথা বলুন। এই সিদ্ধান্ত মেনে নেওয়া যায় না। স্বরাষ্ট্র উপদেষ্টা আপত্তিকর কাজ করে আমাদের তীব্র প্রতিবাদের মুখে কিন্তু তিনি সোজা হয়ে গিয়েছেন, তিনি ক্ষমা চেয়েছেন। তা আসিফ নজরুল আমার অত্যন্ত শ্রদ্ধেয়, ব্যক্তিগতভাবে তাকে আমি অনেক শ্রদ্ধা করি, কাছের লোক। কিন্তু কিছু বিষয় মনে রাখতে হবে, তিনি একসময় ঘাতানিক করতেন, ঘাতক দ্বারা নির্মূল কমিটির লোক ছিলেন এবং ওই জাফর ইকবাল এই বলয়ের সুশীল ছিলেন। তার পরবর্তীতে নানান কারণে তিনি সঠিক পথে এসেছেন। কিন্তু আবারও যদি তিনি সেই পুরনো চরিত্রে বহিঃপ্রকাশ ঘটান, তাহলে আমরা কিন্তু আসিফ নজরুলের বিরুদ্ধেও রাজপথে নামতে বাধ্য হব। জামাত শিবিরকে বিষয়ে সতর্ক হওয়াটা জরুরি বলে আমি নসিহত করছি। খুবই গুরুত্বপূর্ণ আলোচনা যাওয়ার আগে আসিফ নজরুলের একটা সন্দেহজনক দিক আগে আপনাদেরকে দেখিয়ে দিই। আসিফ নজরুল দায়িত্ব নেওয়ার পর আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের, তারপরে কিন্তু জুডিশিয়াল কুর চেষ্টা হয়েছে। এর মানে তিনি কি করেছিলেন, তিনি এটা কেন বুঝতে পারেননি, বা তিনি নিজেই আগে কেন এই বিষয়ে পদক্ষেপ নিতে পারেননি? এর মানে তিনি দায়িত্ব থাকা অবস্থায় জুডিশিয়াল কু 10 তারিখ প্রায় হয়ে যাচ্ছিল, ছাত্ররা ঠিকই দিয়েছে, তাহলে তিনি দায়িত্ব থাকা অবস্থায় এই বিষয়ে সতর্ক থাকতে পারেননি। এখানে তার একটা ব্যর্থতা আছে। এরপর দেখেন এখন কি বলছেন, জুলাই হত্যাকাণ্ডের বিচার হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। অন্তর্বর্তী সরকার জুলাই গণহত্যার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। দীর্ঘ কথা আমি সবই শোনাবো। কিভাবে তদন্ত হবে, হ্যাঁ, তদন্ত প্রক্রিয়া, বিচার প্রক্রিয়া এটা অত্যন্ত স্বচ্ছ কিংবা ভালো হবে সেটা নিশ্চিত করবেন, দ্যাটস রাইট। কিন্তু এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার করা, এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রতিষ্ঠিত করেছে কারা? আওয়ামী লীগ আমলের গত 15 বছরের দেশে বিদেশে সবচাইতে বিতর্কিত কাজগুলোর যদি তালিকা করা হয়, তাহলে সবার উপরে থাকবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ইন্টারন্যাশনালি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল লেজিটিমেসি নেই। জাতিসংঘ এই অপরাধ ট্রাইব্যুনাল তীব্র সমালোচনা করেছে, যুক্তরাষ্ট্র করেছে, যুক্তরাজ্য করেছে, বরং পৃথিবীর বিভিন্ন দেশে আদালতে এটাকে অনেকটা বাতিল করেছে। এর কোনো লেজিটিমেসি নাই। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মানবতা বিরোধী অপরাধের বিচার করতে গিয়ে তারা মানবতা বিরোধী অপরাধ করেছে। স্কাইপ কেলেঙ্কারি থেকে শুরু করে নানান ঘটনার পর এবং দেশপ্রেমিক রাজনৈতিক নেতাদের এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ফাঁসির রায় দেওয়ার পর এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বৈধতা থাকতে পারে না। যে অপরাধ ট্রাইব্যুনাল প্রতিষ্ঠিত করেছে আওয়ামী লীগ, যে অপরাধ ট্রাইব্যুনাল মারাত্মক মানবতা বিরোধী অপরাধ করেছে, যে ট্রাইব্যুনাল আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য নয়, দেশেও গ্রহণযোগ্য নয়, যে ট্রাইব্যুনাল জুডিশিয়াল কিলিং এর প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে, সেই ট্রাইব্যুনালকে বৈধতা দিয়ে সেই ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার করা হবে, এটা আমি মনে করি এই সরকার যাদেরকে জুডিশিয়ালি কিল করেছে তাদের সাথে প্রহসন ছাড়া আর কিছুই নয়। এটা মেনে নেওয়া যায় না। এই আন্তর্জাতিক ট্রাইব্যুনালকে ভেঙে চুরমার করে দিতে হবে।
এই আন্তর্জাতিক ট্রাইব্যুনালকে বাতিল করতে হবে, এই আন্তর্জাতিক ট্রাইব্যুনালের সকল সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করতে হবে, গঠন থেকে শুরু করে সব। আন্তর্জাতিক ট্রাইব্যুনাল ছিল রাবার স্টাম্প। কি করেনি তারা? দেশে বিদেশে কি সমালোচনা, এটা কি? এটা আপনি জানেন না আসিফ নজরুল? আপনিও তো এগুলোর স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তো সেই ট্রাইব্যুনালে কেন বিচার করতে হবে? একটা ট্রাইব্যুনাল গঠন করতে কি বেশি সময় লাগে? এসব আওয়ামী ট্রাইব্যুনালের কোনো বিচার আমরা মানি না, এবং এতে আর অনেক সমস্যা হতে পারে। যেমন আওয়ামী লীগের কার্যক্রমের একটা বৈধতা তৈরি করবে যে তারা যে ট্রাইব্যুনাল গঠন করেছে সেটাই কাজে লাগছে, সেটাই বড় গণহত্যার বিচার হচ্ছে, মানে তাদের সিদ্ধান্ত সঠিক ছিল। এটা হতে দেওয়া যায় না। এরপরে আবার এই আন্তর্জাতিক ট্রাইব্যুনাল, আন্তর্জাতিকভাবে যেহেতু এই ট্রাইব্যুনালের গ্রহণযোগ্যতা নেই, তো এই ট্রাইব্যুনালে আওয়ামী লীগের লোকজনের বিচার করলে তখন আওয়ামী লীগই এই বিচার নিয়ে প্রশ্ন তুলবে, কারণ তারা জানে যে এই ট্রাইব্যুনাল কতটা ভুয়া। এবং ইউরোপ আমেরিকায় এই ট্রাইব্যুনালে যাদেরকে দোষী সাব্যস্ত করা হবে তারা অ্যাসাইলাম পাবে, কারণ ইউরোপ আমেরিকার কাছে এই ট্রাইব্যুনাল গ্রহণযোগ্যতা নেই। তখন বলতে পারবে যে বিতর্কিত ট্রাইব্যুনালে তাদেরকে বিচার করা হচ্ছে, অতএব তাদেরকে অ্যাসাইলাম দাও। অতএব এই ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার করতে দেওয়া হবে না। আসিফ নজরুলকে আমরা সতর্ক করে দিচ্ছি। জামাত শিবিরের উচিত, আবারও বলছি, জামাত শিবির উচিত ডক্টর আসিফ নজরুলের সাথে সাক্ষাৎ করে এই বিষয়ে বলে দেয়া যে নতুন উদ্যোগ নেন, আলাদা ট্রাইব্যুনাল গঠন করুন, এই বিতর্কিত ট্রাইব্যুনাল সবকিছু বাতিল করতে হবে। এটা প্রহসন, এটা মেনে নেওয়া যায় না। সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, কোটা সংস্কার আন্দোলনের সময় গণহত্যা, গুলিবর্ষণ ঘটনার বিচারের জন্য এরকম কিছু মামলা হয়েছে। তিনি আরো বলেন, কিন্তু রাজপথে থাকা ছাত্র সংগঠন, মানবাধিকার সংগঠন সহ অনেকের দাবি করেছে এটি কি মানবতা বিরোধী অপরাধ হিসেবে খতিয়ে দেখা যায় কিনা। হ্যাঁ, নতুন করে মানবতা বিরোধী অপরাধের বিচারের জন্য ট্রাইব্যুনাল গঠন করতে হবে। এবং এই যে আওয়ামী আইসিটি ট্রাইব্যুনাল, সেখানে কিন্তু আইনের অনেক অ্যানোমালিস আছে, অনেক ত্রুটি বিচ্যুতি আছে, এবং এই গণহত্যার বিচার করার জন্য ওই ট্রাইব্যুনাল উপযোগীও নয়। এই বিষয়ে আমরা আলাদা সেমিনার টাইপের আলোচনা করলে দীর্ঘ কথা বলতে পারি। অতএব এই সিদ্ধান্ত থেকে ফিরে আসতে হবে। আমরা দেখছি জুলাই গণহত্যার জন্য দায়ী ব্যক্তিদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অধীনে বিচার করা সম্ভব না। এটা আইনি সীমাবদ্ধতা আছে, আর কিছু ত্রুটি বিচ্যুতি সংশোধন করা সম্ভব হলেও যেহেতু এটা জুডিশিয়াল কিলিং এর প্রতীক, অতএব বিতর্কিত বিষয় দিয়ে আবার বিতর্কিত কাজ করা যাবে না। জাতিসংঘের অধীনে তদন্ত টিম কাজ করবে উল্লেখ করে তিনি বলেন, বিগত সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদের কাউকে ছাড় দেওয়া হবে, রাইট? আন্তর্জাতিক তদন্ত হবে। আমরা চাই যে শেখ হাসিনা বা আওয়ামী লীগের উপরে কোনো অবিচার করা হবে না, পুলিশ বা যারা গণহত্যা করেছে তাদের উপর অবিচার করা হবে না, তারা যে মাত্রায় তাদের অপরাধের গ্র্যাভিটি অনুযায়ী ন্যায় বিচার নিশ্চিত করা হবে। শাহবাগীদের মতো আমরা বলবো না যে ফাঁসি চাই, না, তারা যে অপরাধ করেছে সেরকম বিচার হবে। এই উপদেষ্টা বলেন, আপনাদেরকে আমরা বলতে চাই 1973 সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন আছে, এটা পরে 2009 ও 2013 সংশোধন হয়েছে। এবং এই যে সংশোধন প্রক্রিয়া শাহবাগ আন্দোলনের পর যেভাবে সংশোধন হয়েছে, সেই ট্রাইব্যুনাল সেই আইন দিয়ে কোনো বিচার হতে পারে না, সেটা আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য হবে না। এটা আওয়ামী লীগকে একটা সুযোগ দেয়া, এটা একটা প্রতারণা। জনগণকে দেখাবে যে বিচার করছি, আবার আওয়ামী লীগ সেই বিচারের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে আন্তর্জাতিকভাবে সুবিধা পাবে এবং তারা এসে একদিন বিচার করবে। কথাটা হচ্ছে, মানে আপনি যদি দায় দিতে চান, দায় আমাদের সবাইকে নিতে হবে। দায় আপনাকেও নিতে হবে, আমিও নিব, আওয়ামী লীগও নিবে, প্রত্যেকটা দল নিতে হবে বাংলাদেশে। এই দায় কোনোদিন একদিনে তৈরি হয় না। এই দায় 16 বছরে তৈরি হয়েছে। আমরা দেখেছি 16 বছরে পুরো বাংলাদেশের প্রত্যেকটি সেক্টর কিভাবে চুপ ছিল, কিভাবে ক্ষমতার অপব্যবহারের ফলে তারা তাদের জায়গা থেকে তাদের যে ভূমিকাটা পালন করা ছিল কেউ করেনি। এই যে জনবিস্ফোরণটি আপনি দেখছেন, যেটি হয়েছে 16 বছর পরে এই জায়গাটিতে দাঁড়িয়ে, এটি ঘটার পরে এখন সবাই সবার জায়গা থেকে যত কিছু বলার বলছে। 16 বছর ধরে যদি এই মানুষগুলো তাদের জায়গা থেকে কথা বলতো, বিষয়টি এই পর্যায়ে কখনো যেত না। যদি দায় নেয়, আমাদের সবাইকে দায় নিতে হবে। আমি এটা একদম দ্বিমত করবো না এই জায়গা থেকে। কিন্তু আপনি যদি দায় দেন কোনো নির্দিষ্ট একটি গোষ্ঠীকে দিতে পারবেন না। কেন দিতে পারবেন না? কারণ আমরা দেখেছি, আমরা যখন ডিবি হেফাজতে ছিলাম, আমাদের সাথে যেগুলো হয়েছে মিডিয়া সেগুলো প্রকাশ করতে পারেনি কেন? হয়তো এমন হতে পারে করতে দেওয়া হয়নি, কিন্তু পারেনি তো, এটাই তো বাস্তবতা। আমরা দেখেছি সরকার তার ক্ষমতার অপব্যবহার করে আমাদেরকে হেফাজতের নামে 6 দিন আটকে রাখা হয়েছে। একটা মানুষকে 24 ঘন্টার বেশি জিজ্ঞাসাবাদের জন্য কোনদিন আটকে রাখা যায় না। সেটাতে এই যে একটি প্রেশার ক্রিয়েট করার যতটুকু বিষয় ছিল সেটি করা হয়নি। আমরা দেখেছি আমাদের আন্দোলনের সময় অসংখ্য সংবাদ সম্মেলন আমরা করেছি। বাংলাদেশের বর্তমান যে প্রচলিত মিডিয়া সিঙ্গেল অ্যাক্টিতে কোনো কিছু আসেনি। তার মানে আপনাদের যতটুকু পালন করার কথা ছিল আপনারা করেননি, ওই দায়িত্ব আপনার উপর বর্তায়। সেইমভাবে আমি কর্মসূচি ঘোষণা দিয়েছি। আমার কর্মসূচি আমি ধরে নিচ্ছি যে বিভিন্ন মানুষজন সেখানে তাদের রাজনৈতিক উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য বা দেশকে অস্থিতিশীল করার জন্য, ইভেন ইফ আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, তাদের অসংখ্য মানুষজন বিভিন্ন ছদ্মবেশে ওখানে ছিল এই কারণে যে তারা একটা অস্থিতিশীল অবস্থা তৈরি করতে চায়। আপনি দেখেছেন এই যে সংখ্যালঘুর বিষয়টি নিয়ে পুরো বাংলাদেশ যখন অস্থিতিশীল হচ্ছিল, আপনি যখন ঘেটে দেখেছেন, রিপোর্টে দেখেছেন যে ওই সমর্থিত তারা ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগ নিজেরাই ওই মন্দির ভেঙেছে। আমরা এরকম অসংখ্য রিপোর্ট দেখেছি। যখন পিছনের দিকে গিয়েছি আমরা দেখেছি তারা বিভিন্ন বাড়িতে হামলা করেছে, ভাঙচুর করেছে। রিজন কি? রিজন হচ্ছে তারা একটা অস্থিতিশীল অবস্থা তৈরি করতে চায়। সো আলটিমেটলি এই যে দায় দেওয়ার বিষয়টি, আমরা বিশ্বাস করি এই জায়গায় দায়টি আমাদের সবার। তবে আমরা একটু বলছি, আপনি যেটি বললেন যে এই সব পালন করার উচিত কিনা, আজকে 2024 সালের একদম প্রথম দিনই যখন আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা আমরা দেখলাম, তখন আমি সর্বপ্রথম ভিডিওটা দিয়েছিলাম, আপনাদেরকে বলেছিলাম যে সার্জিসকে কেন আসলে এই সমন্বয়ক টিমে রাখা হলো, কেন তাকে উপদেষ্টা পদে রাখা হল না। যদিও তার তুলনায় আসিফ অথবা ধরেন নাহিদ বিভিন্ন দিকে তারা ভালো, বাট সার্জিস আরেকটু আগানো। তো আমি তখনই বলছিলাম যে একটা পরিকল্পনা হচ্ছে বাংলাদেশে আওয়ামী লীগ এবং বিএনপির বিপরীতে, প্রধান যে দুইটা দল তাদের বিপরীতে একটা রাজনৈতিক দল সামনে আসতে যাচ্ছে। আর আমার সেই কথাটাই আজকে যে গণমাধ্যম তাদের প্রতিবেদনে কিন্তু উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে আপনি দেখবেন যে ছাত্র আন্দোলনের, বৈষম্য বিরোধী আন্দোলনের যারা সমন্বয়ক আছেন তাদেরকে আস্তে আস্তে মানুষ একটু গালাগালি শুরু করছে। এখন প্রশ্ন হচ্ছে কারা করছে?
করছে তারাই যারা বেসিক্যালি চাচ্ছে যে রাজনৈতিক সরকারটা ক্ষমতায় আসুক। তো সেই রাজনৈতিক সরকারের ক্ষমতা কারা চাই? আমরা যারা বিএনপি আছি বা কেউ জামাত আছি, কেউ আওয়ামী লীগ আছি। আওয়ামী লীগ তো এমনিও গাইলে হবে, কারণ হচ্ছে কি তাদের পতনের মূল কারণই হচ্ছে এই টিমটা। তো তিনটা বাহিনীরই মোটামুটি আক্রমণের শিকার হচ্ছে এই মুহূর্তে সার্জিসরা। কিন্তু এই আক্রমণকে পাশ কাটিয়ে নতুন করে যে রাজনৈতিক দল একটা তৈরির সিদ্ধান্ত নিয়েছে, সেই ক্ষেত্রে আপনি কি মনে করেন যে বাংলাদেশের এই প্রেক্ষাপটে নতুন একটা রাজনৈতিক দল উত্থান হলে সেটা আসলে কতটুকু মানুষের কাছে ভূমিকা রাখবে? বাংলাদেশ থেকে যাবার আগে শেখ হাসিনা বারবার বলছিলেন যে এখানে ছাত্রদেরকে ঢাল হিসাবে ব্যবহার করে পেছনে বিএনপি এবং জামায়াত তারা আসলে এই আন্দোলনটাকে নিয়ে খেলছে। তো এখন কমেন্টের দিকে তাকাইলে আমার কাছেও নিজের কাছেও মনে হয় যে আসলে এখানে ছাত্রদের পার্সেন্টেজটা কতটুকু আছে, কারণ এখন তারা যাই করছে তারই বদনাম হচ্ছে। আবার কিছু কিছু জায়গায় নিজেদের ক্ষমতাকে বা নিজেদের ব্যালেন্সটাকেও কিন্তু রাখতে পারছে না। আবার ধরেন তাদের বক্তব্যগুলো একপক্ষীয় হয়ে যাচ্ছে। তো সকল কিছু মিলিয়ে এই প্রেক্ষাপটে একটা নতুন রাজনৈতিক দল গঠন, সেই রাজনৈতিক দলে নিজেদের অবস্থান তৈরি করা, বিভিন্ন জায়গায় সমন্বয়কদের মধ্যে কেউ কেউ পদত্যাগ করেছেন, আবার ভুয়া সমন্বয়কদের আমরা দেখছি। তো সবকিছু মিলিয়ে আসলে কোন দিকে যাচ্ছে? অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশের দুটি প্রধান রাজনৈতিক দল দ্রুত নির্বাচনের আহ্বান জানালেও তা কেন প্রত্যাখ্যান করছে ছাত্র আন্দোলনকারীরা? আন্তর্জাতিক গণমাধ্যম আপনার রয়টার্সের একটা প্রতিবেদন বলছে সংস্কারের জন্য তারা এখন নিজেদের দল গঠনের কথা বিবেচনা করছেন। তো কেমন হবে? রয়টার্স বলছে শেখ হাসিনার আমলে অর্থাৎ গত 15 বছরের স্বৈর শাসনের পুনরাবৃত্তি যেন না ঘটে, সেটি আন্দোলনকারী নেতাদের আশা। প্রতিবেদনটি বলছে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া বিক্ষোভ এক পর্যায়ে সরকার পতনের আন্দোলনের রূপ নিয়েছিল। আর এই সহিংসতায় নিহত হয়েছে, আজকে আমরা জাতিসংঘের প্রতিবেদন দেখলাম, প্রায় 650-র উপরে মানুষ নিহত হয়েছে। আর 16 জুলাই থেকে 11 আগস্ট পর্যন্ত 32 শিশুসহ 650 জন নিহতের খবর যখন আমরা জানলাম, তখন আমরা দেখলাম যে গত 3 দশকের বেশিরভাগ সময় ধরেই বাংলাদেশ শাসন করছে শেখ হাসিনার আওয়ামী লীগ অথবা তার প্রতিদ্বন্দ্বী বেগম খালেদা জিয়ার বিএনপি। আর এই দুই নেতারই বয়স এখন 70-এর বেশি। সরকার এবং শিক্ষক ও কর্মীদের মতন সামাজিক গোষ্ঠীগুলোর মধ্যে যোগাযোগের জন্য দায়িত্বপ্রাপ্ত একটি কমিটির সদস্য মাহফুজ আলম তিনি রয়টার্সকে বলছেন ছাত্র নেতারা দ্বৈত প্রথার অবসান ঘটাতে একটি রাজনৈতিক দল গঠনের বিষয়ে আলোচনা করছেন। অর্থাৎ দ্বৈত প্রথা মানে কি? আওয়ামী লীগ এবং বিএনপি যে দুইটা চয়েস, এর বাহিরে আরেকটা চয়েস আনার জন্যই তারা এই পরিকল্পনা করছে। 26 বছর বয়সী আইনের এই ছাত্র বলছেন যে আন্দোলনকারী নেতারা একটি প্ল্যাটফর্মে সিদ্ধান্ত নেওয়ার আগে সাধারণ ভোটারদের সাথে ব্যাপকভাবে পরামর্শ করতে চাইছেন। 1 মাসের মধ্যে এই বিষয়ে একটি সিদ্ধান্ত নেওয়া হতে পারে। দুই রাজনৈতিক দলকে মানুষ ক্লান্ত, তাদেরকে নিয়ে আমাদের উপর মানুষের আস্থা আছে, তবে আস্থার জায়গাটা গত 48 ঘন্টায় অনেকটা কিন্তু কমেও গেছে। আর এটার মেইন কারণ হচ্ছে বিভিন্নভাবে মানুষ কিন্তু কিছু কিছু কর্মকাণ্ডের মাধ্যমে হয়রানির শিকার হচ্ছে। যেমন ধরেন আমরা দেখছি যে আমরা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে ঘেটেই কথা বলি, যে ধরেন ট্রাফিক সিস্টেমে আজকে দেখছেন সার্জিস কিন্তু ট্রাফিক সিস্টেম থেকে সাধারণ ছাত্রছাত্রীদেরকে উঠে যেতে বলেছেন, কারণ এখানে কেউ রাস্তায় টিকটক করছে, আবার একই রাস্তায় 1 কিলোমিটারের মধ্যে 5 বার চেকিং হচ্ছে, সঠিক লাইসেন্স ভুয়া লাইসেন্স বোঝার সক্ষমতা নেই, তাছাড়া আপনার পাবলিক ফোন চেক করা হচ্ছে। তো এগুলোতে কিন্তু পাবলিকের মধ্যে যেই জোশটা ছিল, স্পিডটা ছিল, সেটা কিন্তু কিছুটা ভাটা পড়ে গেছে। তো এই মুহূর্তে আসলে জনগণ কিভাবে দেখবে ছাত্রদের এই নতুন রাজনৈতিক দল গঠনের যে পরিকল্পনা, বা অলরেডি হয়তো তারা অনেক দূর এগিয়েও গেছে। তাহমিদ চৌধুরী নামক একজন সমন্বয়কারী রয়টার্সকে বলছেন তাদের একটি রাজনৈতিক দল গঠন করার উচ্চ সম্ভাবনা আছে, তবে তারা এখনও তাদের কর্মসূচি নিয়ে কাজ করছেন এবং ধর্মনিরপেক্ষতা ও বাকস্বাধীনতাই থাকবে এর মূল ভিত্তি। এই সমন্বয়ক মার্কিন যুক্তরাষ্ট্রের প্লাস বিভিন্ন যে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো আছে সেখানে তার সাক্ষাৎকারে বলছেন একটি দল গঠন ছাড়া চলমান যে রাজনৈতিক দলগুলো আছে তাদের অন্য কোনো পরিকল্পনা নেই যেটা এই দুইটা দলকে ভাঙতে পারে। আরেকজন অন্যতম সংগঠক নাহিদ ইসলাম বলছেন আন্দোলনের চেতনা ছিল একটি নতুন বাংলাদেশ তৈরি করা, যেখানে কোনো ফ্যাসিবাদী বা স্বৈরাচারী ফিরে আসতে পারবে না। আর এটি নিশ্চিত করার জন্য আমাদের কাঠামোগত সংস্কার করা প্রয়োজন, যার জন্য অবশ্যই কিছু নিয়ম লাগবে। এখন প্রশ্ন হচ্ছে এই মুহূর্তে এই যে ছাত্রনেতাদের নতুন দল গঠনের বিষয়ে আসলে আমজনতা কি ভাবছে? আপনি কি ভাবছেন? আমজনতা তো আপনি, তবে আমরা এই দেশে কেউ আমজনতা নাই, যেহেতু আমরা ঐতিহ্যগতভাবে গত 53 বছর দুইটা দলকে শাসন করতে দেখেছি, বা দুই 4টা দল, আওয়ামী লীগ, বিএনপি, জামায়াত ইসলাম, জাতীয় পার্টি, এর বাইরে ছোটখাটো আরো দল আছে। তো আমরা এখানে যারাই আসছি বেসিক্যালি আমরা কিন্তু তাদেরই। সুতরাং নতুন করে ছাত্রদের এই আন্দোলনটার মধ্যে হয়তো অনেকেই সহযোগিতা করছে। বিএনপি, জামায়াত ইসলাম বা যারা বিরোধী দল শক্ত ভূমিকা রেখেছে, তাদের যারা ছাত্র পর্যায়ে আছে রাজপথে কিন্তু ভূমিকা রাখছে, এটা 100%। এই যে বিশাল জনগোষ্ঠী দেখছেন শুধুমাত্র ছাত্র, এখন প্রত্যেকেই ছাত্র, কিন্তু ছাত্রের মধ্যেও রাজনৈতিক একটা বিস্তর সবার মধ্যে ছিল। এখন নতুন করে আমাদের এই সার্জিসদেরকে আসলে রাষ্ট্রীয় ক্ষমতায় আনার ব্যাপারে আপনি কি ভাবেন? যে বাংলাদেশ আওয়ামী লীগ এবং বিএনপির সামনে নতুন করে কি একটা সিলেবাস থাকা দরকার? নতুন করে আরেকটা দল কি এই দেশে আসলেই দরকার, নাকি এই দলগুলাই যেমন পিরালি সিস্টেমে বঙ্গবন্ধু মারা গেলেন, শেখ হাসিনা দায়িত্ব নিলেন, শেখ হাসিনা মারা যাবেন, জয় দায়িত্ব নেবে, জয় মারা যাবে, ওনার ওই যে বক্সার মেয়ে সম্ভবত তিনি আসবেন, তারপর হচ্ছে জিয়াউর রহমান মারা গেলেন, খালেদা জিয়া দায়িত্ব নিলেন, তারপরে তারেক জিয়া আসবেন, এরপরে আবার ওনার মেয়ে আসবেন। তো এই দেশে আর কোনো রাজনৈতিক শক্তি দাঁড়াতে পারবে না। এই সিস্টেমে থাকলে নাতি পতি ছতি মুক্তিযুদ্ধের স্টাইলেই আমাদের পরিবারতন্ত্র চলে। আবার এমপি মন্ত্রীদের মধ্যে দেখবেন জন্মের পরে যারা দেখছেন মন্ত্রী এমপি, দল বদলায়, ক্ষমতা বদলায়, ওই লোকগুলাই আবার আসে,
তো একটা এলাকায় নতুন যারা রাজনীতি করে তারা কিন্তু আমাদের এই দলগুলার একটা চরিত্র আছে। চরিত্র কোনটা? একবার যারা দিছে এই লোক দম যাওয়ার আগ পর্যন্ত এখানে নতুন কাউরে দেয় না। তো সেই ক্ষেত্রে নতুন একটা দলের কি প্রয়োজন আছে কিনা? তবে সার্জিসের একটা বক্তব্য ভালো লাগছে। সে বলছে যে নতুন যে সংস্কার কাঠামো আসবে সেখানে একজন ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না, যেটা মার্কিন যুক্তরাষ্ট্রের বা ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার একটা সিস্টেম, বা পৃথিবীর অনেক দেশে এই সিস্টেমটা আছে। তো আপনি কি মনে করেন বাংলাদেশে কি এই সিস্টেম থাকা উচিত যে একজন ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না? রাজনৈতিকভাবে আমরা দলকানা অনেকেই, কিন্তু বাংলাদেশকে এগিয়ে নিতে এই যে চোরের খনি যে ক্ষমতায় থাকে, চুরি করে লুটপাট করে ক্ষমতা থেকে সরে যায়, যাইয়া আবার এই লুটপাটের বিরুদ্ধেই কথা বলে, আবার যারা বসে তারাই লুটপাট করে। তো এই সিস্টেমকে ভাঙার জন্য তৃতীয় রাজনৈতিক দল কি আসলে ভূমিকা রাখতে পারবে, বা জনগণ কি তাদেরকে সাপোর্ট করবে? জনগণ এই দেশে বলতে কোনো শব্দ নাই। কেউ আওয়ামী লীগ, কেউ বিএনপি, কেউ জামাত, কেউ জাতীয় পার্টি, কেউ বিভিন্ন দলের মানে আর যে দলগুলো আছে তাদেরই অনুসারী। বিষয়টা হচ্ছে জনাব সালমান এফ রহমান এবং জনাব আনিসুল হক, সরকারের অতি পাওয়ারফুল দুজন মানুষ, তাদের অধিকার লঙ্ঘন করা নিয়ে, তাদের অধিকারের পক্ষে কথা বলতে চাই। শুরুতেই বললাম, এটা শোনার পর নিশ্চয়ই অনেকে আর শুনবেন না এই ভিডিওটা, এবং অনেকে তির্যক বিরূপ মন্তব্য করবেন। আমি আপনাদের মন্তব্য পড়ি, এবং আমি বলেছি আমাকে যে কোনো রকম সমালোচনা, এমনকি গালিগালাজও করতে, অনেকে করেনও, গালিগালাজ করতে পারেন, মাথা পেতে নেব। যেদিন এই চ্যানেলটা শুরু করেছি, কথা বলতে শুরু করেছি, সেদিন একটা সিদ্ধান্ত ছিল, যেটা আমি একটা ছোট্ট স্মৃতিচারণ করতে চাই। আমার 10,000 সাবস্ক্রাইবার যেদিন হয়েছিলেন, আমি সেদিন একটা পার্সোনাল ভিডিও করেছিলাম, তাতে একটা কথা বলেছিলাম, পরেও কখনো কখনো কোনো ভিডিওতে হয়তো বলেছি, আমি আসলে পপুলিজম করতে আসিনি ইউটিউবে। কি বললে আপনার ভাল লাগে, আরামদায়ক সত্য, মানে আরামদায়ক বিষয় নিয়ে কথা আমি সবসময় বলতে চাই না, কখনোই বলবো না। এর মধ্যে বহু কথা আপনাদের সাথে রেজোনেট করেছে, সেটা ভালো লেগেছে, সমর্থন করেছেন, অথচ এন্টায়ার জার্নিতেও এমন কিছু কথা বলেছি সেগুলো তখনও আপনাদের ভালো লাগেনি, যেগুলো অপ্রিয়, আমার কাছে ভালো লাগেনি, এরকম বিষয়। কিন্তু বাস্তবতাটা সামনে আনার চেষ্টা করেছি। ইকোনমিক অ্যানালিসিস যখন করতাম, আমরা অনেকে দেখতে চাইতাম দেশ যত দ্রুত সম্ভব দ্রুত দেউলিয়া হয়ে শ্রীলঙ্কা হয়ে যাক, যাতে সরকারের পতন হয়। আমি বহুবার বলেছি সরকারের কোনো ক্রাইসিস আছে, সেটা নিয়ে সিরিয়াস ক্রাইসিস এসে পড়বে, বিপদে পড়বে, কিন্তু শ্রীলঙ্কা খুব সহজে হয়ে যাবে না কেন, সেটাও আমি বলেছি। যখন সরগোল উঠে গেল IMF এর লোন সরকার পাচ্ছে না, অনেকে বলেছেন, অনেক পপুলিস্ট ইউটিউবার এভাবে অ্যানালাইজ করেছিলেন, অনেকে সেটাতে খুশি হয়েছেন। স্রোতের বিপরীতে গিয়ে বলেছিলাম না, IMF এর লোন বাংলাদেশ পাচ্ছে, পেলে কি হবে না হবে সেটা ডিফারেন্ট আলোচনা, কিন্তু পাচ্ছে। সো আমি আসলে চাই সত্য বলতে, সঠিক কথাটা বলতে, তাতে আপনাদের সমালোচনা যদি হয় আমি মাথা পেতে নিচ্ছি। গতকাল 32 নম্বরকে কেন্দ্র করে যা হয়েছে অত্যন্ত ভুল হয়েছে, এবং আমরা দেখেছি পরবর্তীতে বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলন, তার সমন্বয়করা স্টেটমেন্ট দিয়ে তারা জানিয়েছেন এখানে মানবাধিকার লঙ্ঘন হয়েছে, কাউকে পোশাক খুলে ফেলার চেষ্টা করা, মোবাইল ফোন দেখা, কাউকে শারীরিকভাবে আঘাত করা, সেগুলো হয়েছে, এবং সেগুলো কোনোভাবেই হতে পারে না। দে আর ইন দ্য রাইট ট্র্যাক। এটা একটা বড় ব্যাপার। আমি এটুকুও বলতে চাই, যখন কোনো ভুল বা অপরাধও ঘটে যায়, সেটাকে কগনিজেন্সে নেওয়া, সেটা ঠেকাতে প্রস্তুত থাকা, এটাও জরুরি। যাক, জনাব সালমান এফ রহমান এবং আনিসুল হককে আদালতে তোলা হয়েছে, তাদেরকে গ্রেফতার করা হয়েছে, সেটা নিয়ে আমি কথা বলেছি, এবং আমি একটা জিনিস এখনও মনে করি, এই দুই ব্যক্তিকে অত্যন্ত দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। আমাদের এই দেশটা ধ্বংস হওয়ার পিছনে শেখ হাসিনার সবচেয়ে গুরুত্বপূর্ণ সহযোগী যারা, তাদের মধ্যে একেবারে প্রথম কয়েকজনের মধ্যেই এই দুই ব্যক্তি আছেন। কিন্তু তাদেরকে যখন কোর্টে নেওয়া হলো, আমরা দেখলাম তাদের হয়তো নিরাপত্তার ঝুঁকি আছে মনে করে বুলেট প্রুফ জ্যাকেট, হেলমেট পরিয়ে নেওয়া হলো, এবং তাদেরকে সেই পোশাকে আমরা সেই লোহার খাঁচা, কুখ্যাত লোহার খাঁচায় দেখলাম। এই লোহার খাঁচায় ডক্টর ইউনূসকে ঢুকতে হয়েছিল, এবং ডক্টর ইউনূস বেরিয়ে সেটা নিয়ে জানিয়েছেন, বলেছেন। এবং আমরা ব্যক্তিগতভাবে মনে করি ডক্টর ইউনূসের মতো এত বিশ্ববিখ্যাত ব্যক্তি নন, এই রাষ্ট্রের একজন তুচ্ছতম, সাধারণ অর্থে আমরা যাকে তুচ্ছতম, সবচেয়ে প্রান্তিক নাগরিকও এই অবমাননাকর লোহার খাঁচায় থাকতে পারেন না। সো এই লোহার খাঁচার ছবিটা দেখে প্রাথমিকভাবে এই কথাটা মাথায় আসলো, এটা থেকে সবার মুক্তি পাওয়া উচিত। সালমান এফ রহমান এবং আনিসুল হকেরও এরকম লোহার খাঁচায় যাওয়ার দরকার নেই। একটা কথা মনে রাখবো, তাদের ক্ষেত্রেও শুনতে খুব কেতাবি শোনাবে, আপনারা অনেকে হাসাহাসি করবেন, তারপরে বলি, প্রমাণিত হওয়ার আগ পর্যন্ত জুরিসপ্রুডেন্সের যে বেসিক, কেউকে আমরা অপরাধী বলে তার উপরে যে কোনো অন্যায় বা নিপীড়ন চালাতে পারি না। আমাকে যদি জিজ্ঞেস করেন তাদের অপরাধ নিয়ে কি আমি কোনো সন্দিহান, আমার মনে 0.0 পরে আনলিমিটেড 0 দিয়ে 1% কনফিউশন নেই যে এই দেশে নানা রকম ভয়ঙ্কর ফৌজদারি অপরাধের সাথে এই দুই ব্যক্তি জড়িত, কোনো সন্দেহ নেই। কিন্তু তারপরও আমরা যখন মানবাধিকারের কথা বলি, বিচার পাবার অধিকারের কথা বলি, যেটা আমাদের সাংবিধানিক অধিকার প্রত্যেক মানুষের, তার প্রতি জাস্টিসটা হওয়া দরকার। কিন্তু এর মধ্যে ভয়ঙ্কর যে ঘটনা ঘটেছে সেটা হলো এই, আমি একটু পরে ভিডিওটা করা হলো কারণ এই মূল খবরটা আমার চোখে পড়েনি। সেটা হচ্ছে অনেক জায়গায় দেখেছি তার পক্ষে আইনজীবী দাঁড়াচ্ছেন না, ছিলেন না, এরকম হেডলাইন আছে, ভেতরে নিউজেও তাই ছিল। আমিও ভাবলাম যে এই দুই ব্যক্তিকে নিয়ে এখন অনেক বেশি সমালোচনা হচ্ছে, তাই হয়তো লয়াররা অনেকে দাঁড়াতে চাননি তাদের পক্ষে। আমাদের লয়ারদের মধ্যেও মাঝে মাঝে পপুলিজম মাথাচাড়া দিয়ে ওঠে। আমাদের মনে থাকার কথা, নারায়ণগঞ্জে 7 খুন হয়েছিল র্যাবের হাতে, সেখানেও র্যাবের যে অফিসাররা ছিল প্রাথমিকভাবে তাদের পক্ষে দাঁড়ানোর মতো কোনো লয়ার পাওয়া যাচ্ছিল না। আমরা যে আইনের ব্যবস্থায় থাকি সেখানে প্রত্যেকটা অভিযুক্ত মানুষের আইনজীবী পাওয়ার অধিকার আছে।
সেটা যে শুধুমাত্র তাকে নির্দোষ প্রমাণ তাও না, নির্দোষ প্রমাণের চেষ্টা তো করতেই পারেন, তার আগে আরো অনেকগুলো পদক্ষেপ আছে, বিচার চলবে, কিন্তু জামিন পাবে কি পাবে না নানান ইস্যু আছে, সুতরাং লয়ার থাকতে হবে। তো আমি তাই ভেবেছিলাম, কিন্তু আমি পরে অবাক হয়ে দেখলাম, আমি একটা পত্রিকা থেকে, পোর্টাল থেকে পড়ছি, কেন ছিল না 2 আসামির পক্ষে কয়েকজন আইনজীবী যান শুনানি করতে, কিন্তু বিএনপি ও জামায়াতপন্থী আইনজীবীরা তাদের আদালতে থাকতে দেননি, অবশেষে তোপের মুখে আদালত ছাড়েন তারা। ঢাকা আইনজীবী সমিতি ও ঢাকা বার জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাবেক সাধারণ সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী সমিতির ওমর ফারুক ফারুকি বলেন, আজকে হাজার হাজার আইনজীবী এখানে বিক্ষোভ করছে, তারা আসামিদের ফাঁসি দাবি করছেন, আসামি পক্ষের কোনো আইনজীবী এখানে উপস্থিত নেই, এটাই প্রমাণ করে তারা আইনের শাসনে বিশ্বাসী ছিলেন না। মানে একজন, প্রথম কথাটা হচ্ছে ধানমন্ডি 32-এর সাথে এই জায়গাটার একটা ডিফারেন্স আছে। ধানমন্ডি 32-এ খুবই ইয়াং স্টুডেন্টরা ওই সময়টায় ছিলেন, কিন্তু তারা ম্যাচিওর, তারা মাইনর নন, সুতরাং তারা যা যা করেছেন প্রত্যেকটার দায় তাদের উপরে ক্লিয়ারলি আমরা দিতে পারি। তার চাইতেও জরুরি কথা, এখানে আরও ম্যাচিওর মানুষ এবং এনারা লয়ার, যাদের কাছ থেকে আমরা ধারণা করি সংবিধান, আইন এগুলো তারা ভালো বুঝবেন। কিন্তু খুবই হতাশভাবে আমি দেখছি তারা সালমান এফ রহমান এবং আনিসুল হকের লয়ারদেরকে তাদের পক্ষে দাঁড়াতেই দেননি। ঘোর অন্যায় হয়েছে, বড় অন্যায় হয়েছে, তাদের অধিকার হরণ করা হয়েছে, তাদের সাংবিধানিক আইনি অধিকার হরণ করা হয়েছে। আমি এর প্রতিবাদ করছি, খুব খারাপ লাগছে হয়তো, কিন্তু আপনাদের অনেকেরই হয়তো বলছি, সবার না নিশ্চয়ই। যদি খারাপও লাগে, এই একটা ব্যাপার একটু মেনে রাখা আমাদের দরকার আছে। আমরা একটা আইন বহির্ভূত, বিচার বহির্ভূত সরকারের সমালোচনা করে তাকে পতন ঘটিয়ে ক্ষমতায় এসেছি, সুতরাং আমাদের উপরে ফোকাস বেশি থাকবে, আমাদের উপরে প্রত্যাশা বেশি থাকবে। তাই গণঅভ্যুত্থানের পরে এরকম কিছু ঘটনা ঘটে যেতেই পারে বলে আমরা যেন এগুলোকে জায়েজ না করে ফেলি। বিশেষ করে লয়াররা যখন এই ধরনের কথা বলেন, লয়াররা যখন এই ধরনের কাজ করেন, সেটাকে আমরা কোনোভাবেই নিতে পারি না। দুটো ব্যাপার, এর মধ্যে শর্ট টার্মের গুরুত্বপূর্ণ কথাটা বলি, এই জিনিসগুলো আন্তর্জাতিকভাবে ব্যবহৃত হবে। 32 নম্বরে যা যা আছে, সারা পৃথিবীর প্রায় সব ইন্টারন্যাশনাল মিডিয়া সেগুলো নিয়ে নিউজ করেছে, আমরা দেখেছি হয়তো অনেকে, আমারও চোখে পড়েছে, আপনাদেরও। যেসব মিডিয়া বাংলাদেশের এই গণঅভ্যুত্থানের পক্ষে কাজ করছে, পক্ষে মানে তারা জেনুইন নিউজ সাপ্লাই করেছে, তাতে এটা আমাদের পক্ষে গেছে, সেই প্রতিষ্ঠানগুলোই এটাও 32 নম্বরের ঘটনাকে খুবই পাবলিক করেছে। ঠিক একইভাবে আমরা দেখব সালমান এফ রহমানদের ট্রায়ালের ক্ষেত্রে যা হচ্ছে, সেটাও একইভাবে মনোযোগ পেতে পারে, এটা শর্ট টার্মে। তারপরও আমরা ধরলাম যে ইন্টারন্যাশনালি কিছু হচ্ছে না, সো হোয়াট? বাংলাদেশকে আমরা একটা ন্যায় বিচারের সমাজে, ন্যায় বিচারের রাষ্ট্রে পরিণত করতে চাই। আমরা এখানে এক্সিস্টিং সংবিধান, এটা যদি আমরা বাদও দিয়ে দিই, নতুন সংবিধানে আমরা নিশ্চয়ই লিখব আইনের দৃষ্টিতে সবাই সমান এবং আইনের আশ্রয় লাভের সমানভাবে অধিকারী সবাই হবে। এর মধ্যে আর কোনো রকম যদি কিন্তু নাই, অমুক তমুক নাই, সব একই, সব সেই স্পেসিফিক সবার জন্য, ধনী গরিব, উঁচু নিচু, ছোট অপরাধী বড় অপরাধী, অপরাধী বলতে আমি অভিযুক্ত বোঝাচ্ছি, সবার জন্য একইভাবে এই আইন, এই নিয়ম চলবে, তাই তো হবার কথা। সুতরাং ভবিষ্যতে আর কোনো অভিযুক্তের ক্ষেত্রে, এবং আমরা টেকনিক্যালি নিশ্চয়ই অপরাধীও বলবো না, অভিযুক্ত বলবো প্রাথমিকভাবে, কোনো অভিযুক্তের ক্ষেত্রে আওয়ামী লীগের এই ঘটনা যাতে না ঘটে, আমাদের মানে এই হতে পারে, ঠিক আছে আর কিছুদিন পর ঠিক হবে, এই জায়গাগুলো থেকে আমরা যেন সরে আসি। আমরা খুব দ্রুত আমরা যাতে আমাদের সমাজে সত্যিকার অর্থে একটা গণতান্ত্রিক সমাজ হয়ে উঠছে, সত্যিকার অর্থে একটা সংবিধান, আইন এগুলো মেনে চলা একটা সমাজ গড়ে উঠছে, সেটা আমরা খুব দ্রুত দেখব। এবং প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিওতে পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।